সকাল থেকে রাজ্যের দুজন বিধায়কের ইস্তফাকে কেন্দ্র করে সাংবাদিক বন্ধু থেকে আমাদের কাছে ফোন আসছিল রিঅ্যাকশনের জন্য। দল থেকে বলা হয়েছে যে 5টার সময় আমরা সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলের কি স্ট্যান্ড সেটা খুলাসা করা হবে, পরিষ্কার করা হবে। এবং সেই সুবাদে আজকের এই সাংবাদিক বৈঠক। আজ সকালে যারা ভারতীয় জনতা পার্টির যে দুজন বিধায়ক ছিলেন, সম্মানিত সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা, আপনারা জানেন যে বিধানসভার স্পিকারের কাছে ওনারা পদত্যাগপত্র পেশ করেছেন এবং আগামী দিনে তাদের রাজনৈতিক রূপরেখা কি হবে চলার পথে সেটাও অলমোস্ট খুলাসা করেছেন। এবং দীর্ঘ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন সংবাদপত্রের বন্ধুরা বিভিন্ন সংবাদপত্রে একটা কল্পনা যে কি হতে পারে তাদের স্ট্যান্ড, সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনারা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করেছেন, আপনাদের অভিমত ব্যক্ত করেছেন। এবং আজকে সেই জিনিসটি আমরা দেখলাম যে এই দুজন বিধায়ক স্পিকারের কাছে তাদের যে রেজিগনেশন বিধায়ক পদ থেকে সেটা সাবমিট করেছে। তো একটা জিনিস পরিষ্কার যে কল্পনার অবসান হয়েছে এবং ওনারা বলেছেন যে ওনারা দিল্লি যাচ্ছেন, দিল্লি থেকে ফিরে এসে নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক করবেন, আপনাদেরকে জানিয়ে দেবেন। এখানে আমার সঙ্গে দলের তরফ থেকে নবেন্দু বাবু রয়েছেন, উনিও ওনার অভিমত ব্যক্ত করবেন। আমি রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সরকারি দিক থেকে কথা বলছি, দলীয় অফিস থেকে বসে, এবং উনি দল থেকে বলবেন। যে জিনিসটা আমরা তীব্র ভাষায় বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি, সুদীপ বাবু এবং আশিস বাবু ওনাদের বক্তব্যে রেজিগনেশনের পর বলেছেন যে ভেরি শর্টলি দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি, অর্থাৎ খুব শীঘ্রই এই সরকারটাকে মাইনরিটি করে ফেলা হবে, মানে সরকারটা ফেলে দেওয়া হবে। আমাদের এখন মেজরিটি রয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিষ্ঠিত সরকার 2018 সালে নির্বাচিত হয়েছে। 25 বছরের কালো দিন, কালো অধ্যায় যেটা বামফ্রন্টের শাসনে রচিত হয়েছিল, তার থেকে মুক্তি দিয়েছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে। এবং সেই 18 সালে মুক্তির পর সুদীপবাবু মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসাবে স্থান করে নিয়েছিলেন, দল থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয়েছিল। এখন উনি বলছেন যে সরকারটাকে ফেলে দেওয়া হবে, দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি গভর্নমেন্ট। তো একটা জিনিস পরিষ্কার যে উপরে মানুষের কথা বললেও সরকার ফেলে দেওয়াই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য। যে জিনিসটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং বিরোধিতা করছি, বা সরকারের কাছে কোনো ঝুঁকি নেই, উই আর কমফোর্টেবল, দুজনের রেজিগনেশনে সরকার করে যাবে, বা আগামী দিনে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট ঘটে, ওনারা যেটা বলতে চাইছেন তাতে সরকার করে যাবে, সেই জিনিসটা কোনোদিনই সম্ভব হবে না। আমি একটু আগে থেকে বলতে চাইব
উনি বলছিলেন যে দমবন্ধকর পরিস্থিতি ছিল, দমবন্ধকর পরিস্থিতি থেকে উনি রেজিগনেশন দিয়ে অনেকটা রিলিফ বোধ করছেন, মুক্ত বোধ করছেন নিজেকে। যে দল থেকে উনি, আমিও ছিলাম যেই দলে, কংগ্রেস দলে, কংগ্রেস দল থেকে বেরিয়েও তিনি এই কথাই বলেছিলেন যে মুক্ত বোধ করছি নিজেকে, কারণ মানুষের জন্য কিছু করা যাচ্ছিল না এই দলে, তাই বিজেপি দলে যোগদান। দিল্লিতে দোস্তি কংগ্রেস এবং সিপিআইএম, সারা দেশে দোস্তি, পশ্চিমবাংলায় দোস্তি, বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই, মণিপুরে কংগ্রেস কমিউনিস্ট জোট বেঁধে লড়াই, আমাদের রাজ্যে কুস্তি। সেই জিনিসটা বিগত 25 বছর আমাদের রাজ্যকে কমিউনিস্টের হাতে উপঢৌকন হিসেবে তুলে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে যে জিনিসটা কংগ্রেস বিগত 25 বছরে করতে পারেনি, বিরোধী দলে থেকে আমরা করতে পারছিলাম না, সেখান থেকে বিজেপি আমাদেরকে মুক্ত করেছে। সেদিন যখন কংগ্রেস থেকে ওনারা বেরিয়ে গেলেন, আমরা সহ, তখন কংগ্রেসটা খারাপ ছিল। কংগ্রেস দিয়ে ত্রিপুরার মানুষের কল্যাণ সম্ভব হবে না। কংগ্রেস দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি, ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর কাছে বিক্রি করে দিয়েছে। আজকে ওনার কাছে কংগ্রেসটা ভালো হয়ে গেছে, কারণ উনি বলছেন যে বিজেপিতে দমবন্ধকর পরিস্থিতি হয়ে গেছে, রাজ্যে গণতন্ত্র নেই। যে কথাটা উনি আগেও বলতেন যে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসনে গণতন্ত্র নেই। একটা জিনিস পরিষ্কার, যে ওনার রাজনৈতিক স্ট্যান্ড কি হবে, সে জিনিসটা উনি, আমার মনে হয় উনি বিচক্ষণ রাজনীতিবিদ, 4 বারের বিধায়ক ছিলেন, এ নিয়ে 5 বার, 4 বার কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, কিন্তু 5ম বার বিজেপি দলের হয়ে বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছিলেন, ক্যাবিনেটে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছিলেন 5ম বার বিধায়ক হওয়ার পর। আমরা সেই জিনিসটাকে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং কোন ধরনের ষড়যন্ত্র, আমরা বলবো যে কথাটা বলেছেন গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি, সেটা বলবো এটা একটা ডিপ রুটেড কনস্পিরেসি সরকারকে ফেলে দেওয়ার, যেটা আমরা কোনোভাবেই মেনে নেব না, রাজ্যের জনগণ মেনে নেবে না। যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে 18 সালে, দীর্ঘ 25 বছর পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এই রাজ্যের জনগণ কোনো অবস্থাতেই এই স্ট্যান্ড মেনে নেবে না। আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র রাজ্যবাসী জবাব প্রদান করবে। দলে থাকতে পছন্দ উনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, কমফোর্টেবল ফিল না করেন, সেটা আলাদা জিনিস, কিন্তু কোনো অবস্থাতে আমাদের যারা বিধায়ক নির্বাচিত হয়েছে, আমাদের ভুলে রাজ্যের জনগণকে খেসারত দিতে হবে, সেই জিনিসটা যেন কোনো অবস্থাতেই ফিরে না আসে, আমি রাজ্যের জনগণের কাছে সেটা আহ্বান জানাবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন বা জেনেছেন যে সিপিআইএম দল থেকেও একটা অ্যাক্টিভিটিস শুরু হয়েছে, কারণ তারা চাইছিল সেই জিনিসটা, যে একটা অংশকে লেলিয়ে দিয়ে মাঝখানে কিভাবে খোলা জলে মাছ ধরা যায়, সেই জিনিসটা। এবং তাদের মধ্যেও যারা একটা কনফিডেন্স ফিরে পাচ্ছে, তারা যে আগামী দিনে আমরাও একটু লড়াইয়ের ময়দানে যেতে পারবো, যারা 4 বছরের লড়াইয়ের ময়দানে যেতে পারেনি, কারণ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিগত 18 সালের নির্বাচনে। আবার পুনরায় কমিউনিস্ট পার্টি ফিরে আসো, রাজ্যের জনগণ সেই জিনিসটা চাইছে। আজকে খোলা জলে মাছ ধরার যে একটা প্রয়াস, বা বাঁকা পথে কমিউনিস্টের হাতে সরকার তুলে দেওয়ার যে একটা প্রয়াস, সেই জিনিসটা মানুষ উপলব্ধি করতে পারে। এবং আমরা আহ্বান জানাবো মানুষের কাছে যে কোনো মূল্যে রাজ্যের এই সরকারকে রক্ষা করতে হবে, এবং আগামী দিনে আমাদের 18 সালে যে পরিবর্তন হয়েছিল, 25 বছর সহ্য করা গেল, 3 বছর সহ্য করা যাচ্ছে না, 4 বছর সহ্য করা যাচ্ছে না। 25 বছর যে গণতান্ত্রিক পরিবেশ ছিল না রাজ্যে, সেই জিনিসটা বড় করে দেখার সেখানে প্রয়োজনীয়তা নেই। 4 বছরের পরিবেশটাকে বড় করে দেখার প্রয়োজনীয়তা চলে এসেছে আজকে। তাই সাংবাদিক বন্ধুরা,
আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের কাছে সেখানে আহ্বান জানাবো, রাজ্যের প্রতিটি অংশের জনগণে যারা 18 সালের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পরিবর্তনে, যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যেন এমন পরিবেশ তৈরি করার যেটা চেষ্টা হয়েছে তা যেন কোনো অবস্থাতেই সফলতা না আসে, সেই দিকে আপনাদের নজর রাখতে হবে, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমি বর্তমানে মাননীয় নবেন্দু বাবুকে আহ্বান জানাবো উনি দলের পক্ষ থেকে ওনার বক্তব্য পেশ করার জন্য। বন্ধুরা, আমার মনে আছে ইতিপূর্বে আপনারা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক সম্মেলনে, সমস্ত চিঠিপত্র দেওয়া নিয়ে। তখন আমি পার্টির অবস্থানটা স্পষ্ট করেছিলাম, তখনও বলেছিলাম তারা যদি যেতে চান, পুনরায় নির্বাচনে যেতে চান, যেতে পারে, তাহলে বোঝা যাবে মানুষ কাদের সঙ্গে আছে। এরপর থেকে বিভিন্ন সময় পার্টির যে দৈনন্দিন প্রক্রিয়া আছে, তাছাড়াও নির্বাচনী প্রক্রিয়ার সময়ও বিভিন্ন ধরনের দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এসেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বারংবার সেই সুযোগ দিয়ে এসছে যাতে নিজেদের সংশোধন করতে পারেন। লোকসভা নির্বাচন আপনারা সবাই জানেন অবস্থানটা কি ছিল, সাংবাদিকরা জানেন, পাশাপাশি এই রাজ্যের মানুষও জানেন। তার পরবর্তী সময় অন্যান্য নির্বাচনগুলিতে এবং সর্বশেষ নবস্তরীয় যে নির্বাচন, সেখানে তাদের ভূমিকা কি ছিল সেগুলো আপনারাও জানেন, রাজ্যের মানুষ জানেন। এত সবের পরেও আমাদের পার্টি নেতৃত্ব তাদের সুযোগ দিয়েছেন বারংবার, কিন্তু তারা সেই সুযোগ নিতে চাননি এবং সর্বশেষে তারা সিদ্ধান্তটা নিলেন। এখন আমাদের মন্ত্রী মশাই বললেন আপনাদের বিস্তারিত। আমরা এই রাজ্যের মানুষের সঙ্গে আছি, এই মানুষের স্বার্থেই আমরা কাজ করব, কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে না। অনেকেই মনে করেন বা অনেকেই অনেক জায়গায় বলেছেন তাদের জন্য বাম জামানাটাই ভালো ছিল, অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যেত, কিন্তু ভারতীয় জনতা পার্টি আর সরকার আসার পর এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। স্বাভাবিক, তাদের তো সমস্যা হবেই। এই সরকার ব্যক্তি বিশেষের জন্য নয়, রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য এই সরকার, এবং মানুষের ভোটে এই সরকার প্রতিষ্ঠিত আছে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রকাশ্য সভায় কথাটা বলেছেন, রাজ্যের মানুষ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে এবং মানুষের কাছে এই সরকার দায়বদ্ধ। পার্টিও তাই মনে করে। এই সমস্ত যে ঘটনাক্রম, আজকে তার একটা হয়তো ইতি টানা হলো কার্যকারণে, ইতিপূর্বে যে সমস্ত ঘটনাগুলি ঘটছিল সে সম্পর্কে রাজ্যের মানুষ কিছুই বোঝেন না এমনটা কিন্তু নয়। যারা ভাবছেন রাজ্যের মানুষ বোঝেন না, সেখানেই হয়তো তারা ভুল করছেন। গ্রামের মানুষ, আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন অংশের মানুষ এই বিষয়ে তাদের স্পষ্ট ধারণা আছে। কারা কবে কোথা থেকে দল বদল করেছেন এবং দল বদলের সময় সেই দল সম্পর্কে তারা কি উক্তি করেছেন এবং তাদের কি ধরনের কার্যকলাপ ছিল। হয়তো আপনাদের কাছে ছবিও থাকবে কংগ্রেস ভবনটার কি দশা হয়েছিল। এখন মানে যদ্দূর শোনা যাচ্ছে
সেই অনুযায়ী বলছি আমি। এখন কংগ্রেস দলের নেতারা বুঝবেন, সেটা আমাদের বিষয় না। এখন পরিত্রাণ পাওয়ার জায়গাটা কোনটা তারাই ঠিক করবেন। ভারতীয় জনতা পার্টি ইতিপূর্বেও যে অবস্থানে ছিল সেই অবস্থানে অনড়ই আছে। এই রাজ্যের মানুষের জন্য কাজ করতে হবে, কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে নয়, এবং সেই লক্ষ্যেই এগিয়ে চলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই রাজ্যে এক নতুন যুগের সৃষ্টি হয়েছে। মানিকবাবু আজকে দেখলাম বিভিন্ন টিভি চ্যানেলে বলছেন মাঠে নামতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই কথাগুলি বলছিলেন। পশ্চিমবঙ্গেও জোট হয়েছে, কোথাও ছায়া জোট হয়েছে, এই রাজ্যও হয়েছে, ছায়া জোটই ছিল। অন্যান্য জায়গায় প্রকাশ্যে জোট হয়েছে। তো এখন কারা কংগ্রেসে যাচ্ছেন, তাদের পরবর্তী রাজনৈতিক অবস্থানগুলি কি হবে, সেই সমস্ত বিষয়গুলি থেকে এবং বিরোধী দলনেতার বক্তব্য থেকে সবই স্পষ্ট কারা কোথায় ছিলেন অতীতে, বর্তমানে কেন অস্বস্তিতে আছেন এবং ভবিষ্যতে তাদের গন্তব্যস্থল কি হবে। যাই হোক, আমরা পূর্বের মতোই মানুষের স্বার্থেই কাজ করব। আমি বারংবার এই কথাটাই বলে যাচ্ছি। পার্টির তরফে আমরা সেবা কাজ করি, সেবাই সংগঠন আমরা মনে করি। আর সরকারও সেই দর্শনকে ভিত্তি করে, অন্তর্দয়ের দর্শনকে ভিত্তি করে সরকার পরিচালনা করছে এবং করে যাবে। এই সরকারের পাশে রয়েছেন, আগামী দিনেও থাকবেন। আপনাদের তরফ থেকে কোনো বিষয় যদি জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। প্রত্যাশিত অপ্রত্যাশিত বলতে কিছু নেই। আমি দল করি, দল যখন যা দায়িত্ব দেবে, ডিউটি দেবে, সে দায়িত্ব ডিউটি আমরা পালন করব। নাম্বার 1। নাম্বার 2, দলে প্রভাব পড়বে কিনা আমি আমার আলোচনার শুরুতেই আমি বলেছি যে যেটা বলেছেন যে দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কখনোই বাস্তবে রূপ নেবে না। We are comfortable. We have got comfortable majority. Our Chief Minister enjoys the popularity or enjoys the support from most of the or all the MLAs, member of Legislative Assembly. তো এই যে attempt, প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং আমি আশা করব যে আপনারা নিশ্চয়ই দুটো উত্তর আপনি পেয়ে গেছেন। কোন ধরনের সংকট সৃষ্টি করার চেষ্টাও সফল হবে না। আপনাদের বিষয়টা স্পষ্ট করে দিলাম যে সাংবিধানিক কিংবা সাংগঠনিক কোন চেষ্টা কারোর তরফ থেকে হলো সেই চেষ্টা সফল হবে না। আজকের পর খবরে একটা চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, বিশেষ করে নির্বাচনে গিয়ে আসা সম্ভাবনা। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া বা আপনাদের কি বক্তব্য? টু আর্লি। আমাদের আরো 1 বছর যেতে হবে, অনেক কাজ করার বাকি রয়েছে। না, সেটা এখনো আলোচনার স্থান পায়নি, পাবারও বিষয় নয়। কারণ আমাদের নির্বাচন 2023 সালের ফেব্রুয়ারি মাসে ডিউ। আজকে একটা ফেব্রুয়ারি মাস 2022, দ্যাট মিন্স আমাদের আরো 1 বছর সময় রয়েছে। আর কিন্তু অধ্যক্ষ প্রশ্ন করা হয়েছে, অধ্যক্ষ কিন্তু এইভাবে জবাব দেয়নি। উনি বলেছেন সেটা নির্বাচন কমিশন চিন্তা করবে। নিশ্চয়ই নির্বাচন কমিশন চিন্তা করবে। অধ্যক্ষের ভাষা আমাদের পার্টি অফিসে বলে আমরা যে সাংবাদিক বৈঠক করছি, সেটা আমার মনে হয় যদি আপনারা ক্লাব করেন তবে এটা ভুল হবে। অধ্যক্ষ সেখানে স্পিকার হিসেবে সাংবিধানিক পদে বসে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে ওরা রেজিগনেশন দিয়েছে। তো স্বাভাবিকভাবেই সেই দৃষ্টিতে উনি কথা বলেছে। আর নির্বাচন কখন হবে না হবে, রাজ্য সরকারের থেকে আপনি জানেন নির্বাচন করতে গেলে বিধানসভাকে ডিসলভ করতে হবে, তারপর প্রস্তাব পাঠাতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। এখনো সেই পরিবেশ আসেনি ত্রিপুরা রাজ্যে। আমাদের আরো কাজের মধ্যে রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় সময় বলেন, বা আমরাও বলি, যে আমাদের
যে প্রতিশ্রুতিগুলো সেগুলো আমরা পূরণ করে, আমাদের সামনে বাজেট রয়েছে, তার মধ্যেও সেটা প্রতিফলিত হবে। আমরা কাজ করব, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে দেখা যাচ্ছে আপনার কথা সঠিক সময় নির্বাচন হবে, সঠিক সময় হবে। 2023 সালে। এমন কোনো পরিবেশ তৈরি হয়নি এখন পর্যন্ত যে নির্বাচন এগিয়ে আনতে হবে। মানে আপনি নিজেই তো বললেন যে 2023 সালে আগে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। না, এখন পর্যন্ত বলছি, নোবডি হ্যাজ সিন টুমরো। কালকে কি হবে আপনি কি করে বলবেন? নিজের সমাজ এবং নিজের রাজ্যকে সেই দিশাতে নিয়ে যেতে হবে। এই যে এইডস কন্ট্রোল সোসাইটির মাধ্যমে রাজ্য জুড়ে এই কার্যক্রম হতে চলছে, আমি আবারও এই সোসাইটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে আপনারা জনজাগরণের মাধ্যমে সবাইকে নিয়ে এই কার্যক্রমকে সফল করবেন। এবং আমি আমার প্রিয় রাজ্যবাসীকে আবারও বলবো যে এইডসের সংক্রমণ হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকা, তাদেরকে সরিয়ে দেওয়া, সমাজের থেকে তাদেরকে ঘৃণার চোখে দেখা সমাজের মধ্যে, সেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং ওনাদেরকেও পজিটিভ ভাইব্রেশন দিয়ে সমাজের সঙ্গে জোড়া, আর ইন ফিউচার যাতে আর না বাড়ে সেই দিকে আমরা সবাই মিলেমিশে সচেতনামূলক কাজ করব এবং যারাই তার মধ্যে আক্রান্ত রয়েছেন তাদেরকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা, সেটাই হচ্ছে এই কার্যক্রমের মূল লক্ষ্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্বাগত জানাই আজ এই সাংবাদিক বৈঠকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় থেকে। সকাল থেকেই রাজ্যের দুজন বিধায়কের ইস্তফাকে কেন্দ্র করে সাংবাদিক বন্ধু থেকে আমাদের কাছে ফোন আসছিল রিঅ্যাকশনের জন্য। দল থেকে বলা হয়েছে যে 5টার সময় আমরা সাংবাদিক বৈঠকের মাধ্যমে দলের কি স্ট্যান্ড সেটা খুলাসা করা হবে, পরিষ্কার করা হবে। এবং সেই সুবাদেই আজকের এই সাংবাদিক বৈঠক। আজ সকালে যারা ভারতীয় জনতা পার্টির যে দুজন বিধায়ক ছিলেন, সম্মানিত সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা, আপনারা জানেন যে বিধানসভার স্পিকারের কাছে ওনারা পদত্যাগপত্র পেশ করেছেন এবং আগামী দিনে তাদের রাজনৈতিক রূপরেখা কি হবে চলার পথে সেটাও অলমোস্ট খুলাসা করেছেন। এবং দীর্ঘ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন সংবাদপত্রের বন্ধুরা বিভিন্ন সংবাদপত্রে একটা কল্পনা যে কি হতে পারে তাদের স্ট্যান্ড, সেটা নিয়ে বিস্তারিতভাবে আপনারা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করেছেন, আপনাদের অভিমত ব্যক্ত করেছেন। এবং আজকে সেই জিনিসটি আমরা দেখলাম যে এই দুজন বিধায়ক স্পিকারের কাছে তাদের যে রেজিগনেশন বিধায়ক পদ থেকে সেটা সাবমিট করেছে। তো একটা জিনিস পরিষ্কার যে কল্পনার অবসান হয়েছে এবং ওনারা বলেছেন যে ওনারা দিল্লি যাচ্ছেন, দিল্লি থেকে ফিরে এসে নেক্সট কোর্স অফ অ্যাকশন ঠিক করবেন, আপনাদেরকে জানিয়ে দেবেন। এখানে আমার সঙ্গে দলের তরফ থেকে নবেন্দু বাবু রয়েছেন, উনিও ওনার অভিমত ব্যক্ত করবেন। আমি রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সরকারি দিক থেকে কথা বলছি, দলীয় অফিস থেকে বসে, এবং উনি দল থেকে বলবেন।
যে জিনিসটা আমরা তীব্র ভাষায় বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি, সুদীপ বাবু এবং আশিস বাবু ওনাদের বক্তব্যে রেজিগনেশনের পর বলেছেন যে ভেরি শর্টলি দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি, অর্থাৎ খুব শীঘ্রই এই সরকারটাকে মাইনরিটি করে ফেলা হবে, মানে সরকারটা ফেলে দেওয়া হবে। আমাদের এখন মেজরিটি রয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিষ্ঠিত সরকার 2018 সালে নির্বাচিত হয়েছে। 25 বছরের কালো দিন, কালো অধ্যায় যেটা বামফ্রন্টের শাসনে রচিত হয়েছিল, তার থেকে মুক্তি দিয়েছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে রেখে। এবং সেই 18 সালে মুক্তির পর সুদীপ বাবু মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসাবে স্থান করে নিয়েছিলেন, দল থেকে তাকে সেই সুযোগ দেওয়া হয়েছিল। এখন উনি বলছেন যে সরকারটাকে ফেলে দেওয়া হবে, দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি গভর্নমেন্ট। তো একটা জিনিস পরিষ্কার, যে উপরে মানুষের কথা বললেও সরকার ফেলে দেওয়াই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য। যে জিনিসটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং বিরোধিতা করছি, বা সরকারের কাছে কোনো ঝুঁকি নেই, উই আর কমফোর্টেবল, দুজনের রেজিগনেশনে সরকার করে যাবে, বা আগামী দিনে যদি কোনো ধরনের ডেভেলপমেন্ট ঘটে, ওনারা যেটা বলতে চাইছেন তাতে সরকার করে যাবে, সেই জিনিসটা কোনোদিনই সম্ভব হবে না। আমি একটু আগে থেকে বলতে চাইব, উনি বলছিলেন যে দমবন্ধকর পরিস্থিতি ছিল, দমবন্ধকর পরিস্থিতি থেকে উনি রেজিগনেশন দিয়ে অনেকটা রিলিফ বোধ করছেন, মুক্ত বোধ করছেন নিজেকে। যে দল থেকে উনি, বা আমিও ছিলাম যেই দলে, কংগ্রেস দলে, কংগ্রেস দল থেকে বেরিয়েও তিনি এই কথাই বলেছিলেন যে মুক্ত বোধ করছি নিজেকে, কারণ মানুষের জন্য কিছু করা যাচ্ছিল না এই দলে থেকে, তাই বিজেপি দলে যোগদান। দিল্লিতে দোস্তি কংগ্রেস এবং সিপিআইএম, সারা দেশে দোস্তি, পশ্চিমবাংলায় দোস্তি, বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই, মণিপুরে কংগ্রেস কমিউনিস্ট জোট বেঁধে লড়াই, আমাদের রাজ্যে কুস্তি। সেই জিনিসটা বিগত 25 বছর আমাদের রাজ্যকে কমিউনিস্টের হাতে উপঢৌকন হিসেবে তুলে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে যে জিনিসটা কংগ্রেস বিগত 25 বছরে করতে পারেনি, বিরোধী দলে থেকে আমরা করতে পারছিলাম না, সেখান থেকে বিজেপি আমাদেরকে মুক্ত করেছে। সেদিন যখন কংগ্রেস থেকে ওনারা বেরিয়ে গেলেন, আমরা সহ, তখন কংগ্রেসটা খারাপ ছিল। কংগ্রেস দিয়ে ত্রিপুরার মানুষের কল্যাণ সম্ভব হবে না। কংগ্রেস দিল্লিতে দোস্তি, ত্রিপুরায় কুস্তি, ত্রিপুরা রাজ্যে সিপিআইএম এর কাছে বিক্রি করে দিয়েছে। আজকে ওনার কাছে কংগ্রেসটা ভালো হয়ে গেছে, কারণ উনি বলছেন যে বিজেপিতে দমবন্ধকর পরিস্থিতি হয়ে গেছে, রাজ্যে গণতন্ত্র নেই। যে কথাটা উনি আগেও বলতেন যে ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টের শাসনে গণতন্ত্র নেই। একটা জিনিস পরিষ্কার, যে ওনার রাজনৈতিক স্ট্যান্ড কি হবে, সে জিনিসটা উনি, আমার মনে হয় উনি বিচক্ষণ রাজনীতিবিদ, 4 বারের বিধায়ক ছিলেন, এ নিয়ে 5 বার, 4 বার কংগ্রেস দলের বিধায়ক ছিলেন, কিন্তু 5ম বার বিজেপি দলের হয়ে বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছিলেন, ক্যাবিনেটে রাজ্য সরকারের মন্ত্রী হয়েছিলেন 5ম বার বিধায়ক হওয়ার পর। আমরা সেই জিনিসটাকে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং কোনো ধরনের ষড়যন্ত্র, আমরা বলবো যে কথাটা বলেছেন
দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি, সেটা বলবো এটা একটা ডিপ রুটেড কনস্পিরেসি সরকারকে ফেলে দেওয়ার, যেটা আমরা কোনোভাবেই মেনে নেব না, রাজ্যের জনগণ মেনে নেবে না। যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে 18 সালে, দীর্ঘ 25 বছর পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এ রাজ্যের জনগণ কোনো অবস্থাতেই এই স্ট্যান্ড মেনে নেবে না। আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র রাজ্যবাসী জবাব প্রদান করবে। দলে থাকতে পছন্দ উনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন, কমফোর্টেবল ফিল না করেন, সেটা আলাদা জিনিস, কিন্তু কোনো অবস্থাতে আমাদের যারা বিধায়ক নির্বাচিত হয়েছে, আমাদের ভুলে রাজ্যের জনগণকে খেসারত দিতে হবে, সেই জিনিসটা যেন কোনো অবস্থাতেই ফিরে না আসে, আমি রাজ্যের জনগণের কাছে সেটা আহ্বান জানাবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন বা জেনেছেন যে সিপিআইএম দল থেকেও একটা অ্যাক্টিভিটিস শুরু হয়েছে, কারণ তারা চাইছিল সেই জিনিসটা, যে একটা অংশকে লেলিয়ে দিয়ে মাঝখানে কিভাবে খোলা জলে মাছ ধরা যায় সেই জিনিসটা, এবং তাদের মধ্যেও যারা একটা কনফিডেন্স ফিরে পাচ্ছে, তারা যে আগামী দিনে আমরাও একটু লড়াইয়ের ময়দানে যেতে পারবো, যারা 4 বছরের লড়াইয়ের ময়দানে যেতে পারেনি, কারণ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বিগত 18 সালের নির্বাচনে। আবার পুনরায় কমিউনিস্ট পার্টি ফিরে আসো, রাজ্যের জনগণ সেই জিনিসটা চাইছে। আজকে খোলা জলে মাছ ধরার যে একটা প্রয়াস, বা বাঁকা পথে কমিউনিস্টের হাতে সরকার তুলে দেওয়ার যে একটা প্রয়াস, সেই জিনিসটা মানুষ উপলব্ধি করতে পারে। এবং আমরা আহ্বান জানাবো মানুষের কাছে যে কোনো মূল্যে রাজ্যের এই সরকারকে রক্ষা করতে হবে, এবং আগামী দিনে আমাদের 18 সালে যে পরিবর্তন হয়েছিল, 25 বছর সহ্য করা গেল, 3 বছর সহ্য করা যাচ্ছে না, 4 বছর সহ্য করা যাচ্ছে না। 25 বছর যে গণতান্ত্রিক পরিবেশ ছিল না রাজ্যে, সেই জিনিসটা বড় করে দেখার সেখানে প্রয়োজনীয়তা নেই। 4 বছরের পরিবেশটাকে বড় করে দেখার প্রয়োজনীয়তা চলে এসেছে আজকে। তাই সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের কাছে সেখানে আহ্বান জানাবো, রাজ্যের প্রতিটি অংশের জনগণে যারা 18 সালের নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পরিবর্তনে, যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যেন এমন পরিবেশ তৈরি করার যে একটা চেষ্টা হয়েছে, তা যেন কোনো অবস্থাতেই সফলতা না আসে, সেই দিকে আপনাদের নজর রাখতে হবে, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমি বর্তমানে মাননীয় নবেন্দু বাবুকে আহ্বান জানাবো, উনি দলের পক্ষ থেকে ওনার বক্তব্য পেশ করার জন্য। বন্ধুরা, আমার মনে আছে ইতিপূর্বে আপনারা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক সম্মেলনে, সমস্ত চিঠিপত্র দেওয়া নিয়ে। তখন আমি পার্টির অবস্থানটা স্পষ্ট করেছিলাম, তখনও বলেছিলাম তারা যদি যেতে চান, পুনরায় নির্বাচনে যেতে চান, যেতে পারে, তাহলে বোঝা যাবে মানুষ কাদের সঙ্গে আছে। এরপর থেকে বিভিন্ন সময় পার্টির যে দৈনন্দিন প্রক্রিয়া আছে, তাছাড়াও নির্বাচনী প্রক্রিয়ার সময়ও বিভিন্ন ধরনের দল বিরোধী কার্যকলাপের অভিযোগ এসেছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব বারংবার সেই সুযোগ দিয়ে এসছে যাতে নিজেদের সংশোধন করতে পারেন। লোকসভা নির্বাচন আপনারা সবাই জানেন অবস্থানটা কি ছিল, সাংবাদিকরা জানেন, পাশাপাশি এই রাজ্যের মানুষও জানেন। তার পরবর্তী সময় অন্যান্য নির্বাচনগুলিতে এবং সর্বশেষ নবস্তরীয় যে নির্বাচন, সেখানে তাদের ভূমিকা কি ছিল সেগুলো আপনারাও জানেন, রাজ্যের মানুষ জানেন। এত সবের পরেও আমাদের পার্টির নেতৃত্ব তাদের সুযোগ দিয়েছেন বারংবার, কিন্তু তারা সেই সুযোগ নিতে চাননি এবং সর্বশেষে তারা সিদ্ধান্তটা নিলেন। এখন আমাদের মন্ত্রীমশাই বললেন আপনাদের বিস্তারিত। আমরা এই রাজ্যের মানুষের সঙ্গে আছি, এই মানুষের স্বার্থেই আমরা কাজ করব, কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে না। অনেকেই মনে করেন
বা অনেকেই অনেক জায়গায় বলেছেন তাদের জন্য বাম জামানাটাই ভালো ছিল, অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যেত। কিন্তু ভারতীয় জনতা পার্টি আর সরকার আসার পর এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। স্বাভাবিক, তাদের তো সমস্যা হবেই। এই সরকার ব্যক্তি বিশেষের জন্য নয়, রাজ্যের প্রত্যেকটি মানুষের জন্য এই সরকার, এবং মানুষের ভোটে এই সরকার প্রতিষ্ঠিত আছে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রকাশ্য সভায় কথাটা বলেছেন, রাজ্যের মানুষ এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে এবং মানুষের কাছে এই সরকার দায়বদ্ধ। পার্টিও তাই মনে করে। এই সমস্ত যে ঘটনাক্রম, আজকে তার একটা হয়তো ইতি টানা হলো কার্যকারণে। ইতিপূর্বে যে সমস্ত ঘটনাগুলি ঘটছিল সে সম্পর্কে রাজ্যের মানুষ কিছুই বোঝেন না এমনটা কিন্তু নয়। যারা ভাবছেন রাজ্যের মানুষ বোঝেন না, সেখানেই হয়তো তারা ভুল করছেন। গ্রামের মানুষ, আগরতলা ছাড়াও রাজ্যের বিভিন্ন অংশের মানুষ এই বিষয়ে তাদের স্পষ্ট ধারণা আছে। কারা কবে কোথা থেকে দল বদল করেছেন এবং দল বদলের সময় সেই দল সম্পর্কে তারা কি উক্তি করেছেন এবং তাদের কি ধরনের কার্যকলাপ ছিল, হয়তো আপনাদের কাছে ছবিও থাকবে। কংগ্রেস ভবনটার কি দশা হয়েছিল এখন মানে যদ্দূর শোনা যাচ্ছে সেই অনুযায়ী বলছি আমি। এখন কংগ্রেস দলের নেতারা বুঝবেন, সেটা আমাদের বিষয় না। এখন পরিত্রাণ পাওয়ার জায়গাটা কোনটা তারাই ঠিক করবেন। ভারতীয় জনতা পার্টি ইতিপূর্বেও যে অবস্থানে ছিল সেই অবস্থানে অনড়ই আছে। এই রাজ্যের মানুষের জন্য কাজ করতে হবে, কোনো ব্যক্তি বিশেষের স্বার্থে নয়, এবং সেই লক্ষ্যেই এগিয়ে চলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে এই রাজ্যে এক নতুন যুগের সৃষ্টি হয়েছে। মানিকবাবু আজকে দেখলাম বিভিন্ন টিভি চ্যানেলে বলছেন মাঠে নামতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই কথাগুলি বলছিলেন। পশ্চিমবঙ্গেও জোট হয়েছে, কোথাও ছায়া জোট হয়েছে, এই রাজ্যও হয়েছে, ছায়া জোটই ছিল। অন্যান্য জায়গায় প্রকাশ্যে জোট হয়েছে। এখন কারা কংগ্রেসে যাচ্ছেন, তাদের পরবর্তী রাজনৈতিক অবস্থানগুলি কি হবে, সেই সমস্ত বিষয়গুলি থেকে এবং বিরোধী দল নেতার বক্তব্য থেকে সবই স্পষ্ট গন্তব্যস্থল কি হবে। পূর্বের মতোই মানুষের স্বার্থেই কাজ করব। আমি বারংবার এই কথাটাই বলে যাচ্ছি। পার্টির তরফে আমরা সেবা কাজ করি, সেবাই সংগঠন আমরা মনে করি, আর সরকারও সেই দর্শনকে ভিত্তি করে, অন্তর্দয়ের দর্শনকে ভিত্তি করে সরকার পরিচালনা করছে এবং করে যাবে। এই সরকারের পাশে রয়েছেন, আগামী দিনেও থাকবেন। আপনাদের তরফ থেকে কোনো বিষয় যদি জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। প্রত্যাশিত অপ্রত্যাশিত বলতে কিছু নেই। আমি দল করি, দল যখন যা দায়িত্ব দেবে, ডিউটি দেবে, সে দায়িত্ব ডিউটি আমরা পালন করব, নাম্বার 1। নাম্বার 2, দলে প্রভাব পড়বে কিনা আমি আমার আলোচনার শুরুতেই আমি বলেছি যে যেটা বলেছেন যে দিস গভর্নমেন্ট উইল বি রেন্ডার্ড টু মাইনরিটি। এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা কখনোই বাস্তবে রূপ নেবে না। We are comfortable, we have got comfortable majority,
our Chief Minister enjoys the popularity or enjoys the support from most of the or all the MLAs, member of Legislative Assembly. তো এই যে অ্যাটেম্প্ট প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কখনোই সফল হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সুতরাং আমি আশা করব যে আপনারা নিশ্চয়ই দুটো উত্তর আপনি পেয়ে গেছেন। কোনো ধরনের সংকট সৃষ্টি করার চেষ্টাও সফল হবে না। আপনাদের বিষয়টা স্পষ্ট করে দিলাম যে সাংবিধানিক কিংবা সাংগঠনিক কোন চেষ্টা কারোর তরফ থেকে হলো সেই চেষ্টা সফল হবে না। আজকের পর খবরে একটা চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে, বিশেষ করে নির্বাচনে গিয়ে আসা সম্ভাবনা। আর এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া বা আপনাদের কি বক্তব্য? টু আর্লি, আমাদের আরো 1 বছর যেতে হবে, অনেক কাজ করার বাকি রয়েছে। না, সেটা এখনো আলোচনার স্থান পায়নি, পাবারও বিষয় নয়, কারণ আমাদের নির্বাচন 2023 সালের ফেব্রুয়ারি মাসে ডিউ। আজকে একটা ফেব্রুয়ারি মাস 2022, দ্যাট মিনস আমাদের আরো 1 বছর সময় রয়েছে। আর কিন্তু অধ্যক্ষ প্রশ্ন করা হয়েছে, অধ্যক্ষ কিন্তু এইভাবে জবাব দেয়নি। উনি বলেছেন সেটা নির্বাচন কমিশন চিন্তা করবে। নিশ্চয়ই নির্বাচন কমিশন চিন্তা করবে। অধ্যক্ষের ভাষা আমাদের পার্টি অফিসে বলে আমরা যে সাংবাদিক বৈঠক করছি, সেটা আমার মনে হয় যদি আপনারা ক্লাব করেন তবে এটা ভুল হবে। অধ্যক্ষ সেখানে স্পিকার হিসেবে সাংবিধানিক পদে বসে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাছে ওরা রেজিগনেশন দিয়েছে, তো স্বাভাবিকভাবেই সেই দৃষ্টিতে উনি কথা বলেছেন। আর নির্বাচন কখন হবে না হবে, রাজ্য সরকারের থেকে আপনি জানেন নির্বাচন করতে গেলে বিধানসভাকে ডিসলভ করতে হবে, তারপর প্রস্তাব পাঠাতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। এখনো সেই পরিবেশ আসেনি ত্রিপুরা রাজ্যে, আমাদের আরো কাজের মধ্যে রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় সময় বলেন, বা আমরাও বলি, যে আমাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো আমরা পূরণ করে আমাদের সামনে বাজেট রয়েছে, তার মধ্যেও সেটা প্রতিফলিত হবে। আমরা কাজ করব, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। আপনার কথা সঠিক সময় নির্বাচন হবে, সঠিক সময় হবে। 2023 সালে এমন কোন পরিবেশ তৈরি হয়নি এখন পর্যন্ত যে নির্বাচন এগিয়ে আনতে হবে। মানে আপনি নিজেই তো বললেন যে 2023 সালে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। না, এখন পর্যন্ত বলছি, নোবডি হ্যাজ সিন টুমরো। কালকে কি হবে আপনি কি করে বলবেন? জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুইমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কোন? এই আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। ওই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट में। क्या हुआ? ठीक। बेटा, तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है।